দর্শক স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন এই ভ্যালি ব্রিজ সংলাপে। আপনাদের সাথে রয়েছি আমি বাবু কামরুজ্জামান। এই অনুষ্ঠানে আমরা কথা বলি দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য সহ সাম্প্রতিক আলোচিত বাণিজ্যিক গুরুত্বপূর্ণ খাত নিয়ে। আজকে আমরা কর্মসংস্থানের চ্যালেঞ্জ এই শিরোনামেই কথা বলবো। আমরা জানি যে অপ্রাতিষ্ঠানিক খাতে এবং প্রাতিষ্ঠানিক সব খাতে আসলে কর্মসংস্থান আসলে এই সময়ের, বিশেষ করে করোনাকালীন সময়ের, করোনা পরবর্তী যদি বলি কোভিডের যে দ্বিতীয় ধাক্কা, এর পরেও কিন্তু আমরা নতুন করে করোনার যে সংক্রমণ তা নিয়ে ব্যবসায়ীদের মধ্যে শঙ্কা, কর্মসংস্থানের যে চ্যালেঞ্জ, সেই চ্যালেঞ্জ নিয়ে আমরা কথা বলবো। কথা বলতে আমাদের সঙ্গে দুজন বিশেষ অতিথি যুক্ত হয়েছেন। পরিচয় করে দিতে চাই, আমাদের সঙ্গে বিশ্বব্যাংকের কাজ করা একজন জ্যেষ্ঠ অর্থনীতিবিদ এবং একই সঙ্গে পলিসি এক্সচেঞ্জের নির্বাহী চেয়ারম্যান জনাব মাসরুর রিয়াজ আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদেরকে সময় দেওয়ার জন্য। একই সঙ্গে ঢাকা চেম্বারের সাবেক সভাপতি, সদ্যবিদায়ী সভাপতি, একজন ব্যবসায়ী নেতা আমাদের সঙ্গে রয়েছেন জনাব শামস মাহমুদ। দুজনকেই স্বাগত জানাচ্ছি আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমরা কর্মসংস্থানের চ্যালেঞ্জে এই শিরোনামেই কথা বলবো। আনুষ্ঠানিক অনানুষ্ঠানিক সব খাত নিয়েই আসলে আপনাদের সঙ্গে আপনাদের পর্যবেক্ষণ জানতে চাইব। তার আগে আমাদের হাতে একটি ছোট্ট প্রতিবেদন রয়েছে। সাম্প্রতিককালে আমরা দেখতে পাচ্ছি যে বাজারে এক ধরনের অস্থিরতা রয়েছে, সাধারণ মানুষের মধ্যে, ভোক্তাদের মধ্যে এক ধরনের অস্বস্তি রমজানকে ঘিরে। সেই বাজার নিয়ে প্রতিবেদনটি দর্শক চলুন দেখে আসি। সরকারি বিপণন সংস্থা টিসিবির হিসাবে গেল এক মাসে মসুর ডালের দাম বেড়েছে 5%, দেশি পেঁয়াজের দাম বেড়েছে 8%। এছাড়া ব্রয়লার ও লাল লেয়ার মুরগির দাম নিয়ন্ত্রণহীন। অন্যদিকে গেল এক মাস ধরে ঊর্ধ্বমুখী সয়াবিন, চিনি, আটা সহ জরুরি অনেক নিত্যপণ্যের দাম। রমজান ঘিরে প্রয়োজনীয় পণ্য সরবরাহ বাড়লেও এখনও দেশের সবচেয়ে বড় ভোগ্যপণ্যের পাইকারি বাজার খাতুনগঞ্জে বেড়েই চলছে দাম। সরবরাহ স্বাভাবিক থাকলেও চাহিদা বেড়ে যাওয়ার সুযোগকে কাজে লাগিয়ে বেশি মুনাফা হাতিয়ে নিচ্ছেন ব্যবসায়ীরা, যদিও ব্যবসায়ীরা দোহাই দিচ্ছেন আন্তর্জাতিক বাজারের। চাহিদা বাড়ছে, তার কারণে অনেক সময় আমদানি কম হয়, তার কারণে হয় বাজার পর্যাপ্ত পরিমাণ না থাকার কারণে মালের ঊর্ধ্বগতিটা হয়। চট্টগ্রাম সমুদ্র বন্দর কর্তৃপক্ষ বলছেন এবার পণ্য আমদানি কয়েক বছরের রেকর্ড ছাড়িয়েছে, ফলে রমজানে পণ্য সংকটের শঙ্কা নেই। যথেষ্ট পরিমাণে কিন্তু ছোলা, খেজুর আসতেছে, কোল্ড স্টোরেজে আছে, এখন কিন্তু এগুলো আসা শুরু হয়েছে, অর্থাৎ এই আসার মধ্যে কমবে না। খুচরা বাজারে বাড়তি দামের কারণে টিসিবির পণ্য সংগ্রহে নেমেছেন ক্রেতারা। তেল, চিনি, মসুর ডাল এবং পেঁয়াজ কিনতে ক্রেতাদের এমন দীর্ঘ সারি। আমরা দোকানে অনেক দামে পাচ্ছি, সেজন্য আমরা এখান থেকে নিচ্ছি, টিভি থেকে। এখানে দোকানে অনেক দামি বিক্রি করতেছে। দ্রব্যমূল্য যে ঊর্ধ্বগতি, সেই ঊর্ধ্বগতির কারণে আমরা এখন টিসিবির মুখাপেক্ষা হয়ে গেছে। কিছু কিছু অসাধু ব্যবসায়ী সরবরাহ সংকটের প্রস্তুত তুলে মূল্য বৃদ্ধি করছে। এই প্রবণতা অতি মুনাফার প্রবণতা। এই অতি মুনাফা যাতে কেউ না করতে পারে সেদিকেও দৃষ্টি দেওয়া দরকার। টিসিবি বলছে শিগগিরই আরো নতুন পণ্য যোগ হবে এই তালিকায়। চট্টগ্রাম মহানগরীতে স্টিপ 22টি পয়েন্টে এর সঙ্গে যুক্ত হবে। টিসিবিতে সয়াবিন তেল বিক্রি হচ্ছে 90 টাকা লিটার, চিনি 50 টাকা, মসুর ডাল বিক্রি হচ্ছে 55 টাকায়, আর পেঁয়াজ বিক্রি হচ্ছে 20 টাকা কেজি দরে। বাবু কামরুজ্জামান, নিউজ 24, ঢাকা। দর্শক, আমরা হাতে থাকা প্রতিবেদনটি দেখছিলাম। এবার আলোচনায় আসতে চাই। কর্মসংস্থানের চ্যালেঞ্জ এই শিরোনামে কথা বলবো। আমরা অনেকগুলো বিষয় নিয়ে আসলে জানতে চাইবো। সরাসরি বিশ্বব্যাংকের বলছিলাম যে একজন জ্যেষ্ঠ অর্থনীতিবিদ, বিশ্বব্যাংকে দীর্ঘ সময় কাজ করেছেন, আইএফসিতে কাজ করেছেন। এর বাইরেও আসলে এই মুহূর্তে নির্বাহী পরিচালক, নির্বাহী চেয়ারম্যান হিসেবে কাজ করছেন পলিসি এক্সচেঞ্জের। আমরা মাসরুর রিয়াজের কাছ থেকে জানতে চাইবো। মাসরুর রিয়াজ, আপনি যখন বিশ্বব্যাংকে কাজ করছিলেন সেই সময়ের একটি প্রকল্প নিয়ে আসলে শুরু করতে চাই। এই আমরা দেখলাম যে দুদিন আগে বাংলাদেশকে $25 কোটি ঋণ চুক্তির যে তৃতীয় কিস্তি, সেটি কিন্তু ছাড় করা হয়েছে, অর্থাৎ প্র্যাগমেটিক জবস ডেভেলপমেন্ট পলিসি ক্রেডিটের আওতায় যেটি ছিল। আপনি সে সময় ছিলেন। এই প্রকল্পটি নিয়ে যদি বলেন, এটি আসলে আমাদের এই করোনাকালীন সময়ে শ্রমজীবী মানুষের বা শ্রম হারানো মানুষের চাকরির যে অনিশ্চয়তা, সেই অনিশ্চয়তা কাটাতে এক ধরনের ভূমিকা রাখবে কিনা, কি মনে করছেন? ধন্যবাদ কামরুজ্জামান সাহেব। এই যে প্রকল্পটার কথা আপনি বললেন, বিশ্বব্যাংকের জবস ডেভেলপমেন্ট পলিসি ক্রেডিট, জবস টিপিসি বলে পরিচিত, এটা $750 মিলিয়ন একটা পলিসি সাপোর্ট প্রোগ্রাম। এই ডেভেলপমেন্ট পলিসি ক্রেডিট গুলো আসলে কোনো ইনফ্রাস্ট্রাকচার বা প্রজেক্ট ইমপ্লিমেন্টেশনের জন্য দেওয়া হয় না। এগুলোকে দেওয়া হয় সরকারের সাথে একটা সার্টেন এরিয়াতে সার্টেন অবজেক্টিভসে সার্টেন পলিসি ইমপ্রুভমেন্ট মেজার্স এগ্রি করা হয়
এবং ওই পলিসি ইমপ্রুভমেন্ট মেজার্স গুলো, যার মধ্যে রিফর্মস থাকতে পারে, নিউ পলিসিস থাকতে পারে, লিগাল, ইনস্টিটিউশনাল, রেগুলেটরি বিভিন্ন ধরনের মেজার্স থাকতে পারে, অ্যাজ এন্ড ওয়েন দোজ আর অপারেশনালাইজ, অ্যাপ্রুভড অর অপারেশনালাইজ, তার ভিত্তিতে বিশ্বব্যাংক টাকাটা ছাড় করে। তো এই ক্ষেত্রে যেটা হয়েছিল, এটা 3 বছর মেয়াদি ছিল, প্রতি বছর $250 মিলিয়ন করে 3 বছরে। আপনি যেটা বললেন যে মাত্র গত সপ্তাহে সর্বশেষ যে ফেজ বা সর্বশেষ যে অধ্যায়টা সেটা কমপ্লিট হয়েছে। তো এই প্রজেক্টটা আসলে আপনি যথার্থ বলেছেন, এমপ্লয়মেন্টের জন্য, নাম হচ্ছে জবস ডিপিসি। এটা কিন্তু প্রায় 11 বছর পরে বাংলাদেশ সরকার 2007-08 পরে এই প্রথম একটা ডেভেলপমেন্ট পলিসি ক্রেডিটে গিয়েছিল। এটার কারণটাই ছিল যে এমপ্লয়মেন্ট ক্রিয়েশনের গুরুত্বটা অনেক বেড়ে গিয়েছে বাংলাদেশের জন্য, সেটা নিজস্ব ডেভেলপমেন্ট অ্যাসপিরেশনের জন্য হোক, প্লাস এমপ্লয়মেন্ট ক্রিয়েশনের স্লো ডাউনের জন্য হোক, এবং ইনফর্মাল এমপ্লয়মেন্টকে ফর্মালাইজেশনের দিকে নিয়ে আসা, সেজন্য মানে সেই কারণটিতেও। তো এই প্রজেক্টের মাধ্যমে 3টে এরিয়া দেখা হয়েছে কর্মসংস্থানের। একটা হলো ক্রিয়েশন অফ মোর এন্ড বেটার জব, সেখানে ইনভেস্টমেন্ট এবং ট্রেড রিফর্মস এর মাধ্যমে কি করে প্রাইভেট সেক্টরকে আরো গতিশীল করা যায়, যে আরো মোর এন্ড বেটার ফর্মাল জবস, আরো অধিকতর এবং উৎকর্ষ মানের জবস ক্রিয়েট করতে পারে সেই দিকে, সেটা একটা। দ্বিতীয়টা ছিল জবস এর কোয়ালিটি। আমরা জানেন যে বাংলাদেশের জবস, বাংলাদেশ ভালো করছে, কিন্তু আন্ডার এমপ্লয়মেন্ট প্রচুর আছে, যেখানে কন্ট্রাক্টস নাই, বিশেষ করে আমরা যদি একটু আপনাকে ইন্টারাপ্ট করি, বিশেষ করে শোভন কাজ নিয়ে কিন্তু প্রচুর কথা বলা হয় যে ডিসেন্ট ওয়ার্কের যে ঘাটতি বাংলাদেশে। ঠিক সেটাই জবস কোয়ালিটির সাথে সংযুক্ত এই ডিসেন্ট ওয়ার্কের ইস্যুটা। এখানে আমরা যেহেতু ইনফর্মাল সেক্টরে, আপনি বলছিলেন যে আমাদের প্রায় 80% উপরে, অলমোস্ট বোধহয় 86 বা 87% কর্মসংস্থান ইনফর্মাল। এখন ইনফর্মাল সেক্টরে জবস এর প্রোটেকশন, জবস এর কোয়ালিটি, ডিসেন্ট ওয়ার্ক এনভায়রনমেন্ট, এগুলো সবগুলোর ঘাটতি আছে। সুতরাং আমরা যত তাড়াতাড়ি এদেরকে ফর্মালাইজেশনে আমরা ট্রানজিশন করতে পারবো, জবস এর কোয়ালিটি তত বাড়বে। এবং সেই দিক থেকে পেনশন রিফর্ম, অ্যাক্সিডেন্ট, এমপ্লয়মেন্ট ইনজুরি ইন্স্যুরেন্স, এই ধরনের পলিসি মেজার্স এই প্রকল্পটাতে ছিল, সরকারের সাথে এই পলিসিগুলো এগ্রি করেছে। এবং থার্ড ছিল অ্যাক্সেস টু জব। সার্টেন গ্রুপস, ভালনারেবল গ্রুপস বলেন বা সার্টেন প্রায়োরিটি গ্রুপস অফ পপুলেশন, তাদের কিন্তু অ্যাক্সেস টু জবসটা কমে যাচ্ছে, এবং লেবার ফোর্স পার্টিসিপেশন, ফিমেল লেবার ফোর্স পার্টিসিপেশন, এটা অলমোস্ট স্ট্যাগনেন্ট হয়ে গেছে গত কয়েক বছরের গ্রোথটা। আর আরবান এরিয়াতে এটা ডিক্লাইনিং। আমরা জানি যে ইউথ এমপ্লয়মেন্ট বা আনএমপ্লয়মেন্ট বেশ হাই, সাউথ এশিয়াতে হাইয়েস্ট এডুকেটেড ইউথ আনএমপ্লয়মেন্ট আছে। তো ইউথ, উইমেন অ্যাজ ওয়েল এজ ওভারসিজ মাইগ্রেশন, এগুলোকে সাহায্য করার জন্য এই প্রকল্পটায় একটা বেশ কিছু ভালো পলিসি মেজার্স ছিল, যেমন ওভারসিজ মাইগ্রেশন অ্যাক্ট রিফর্ম, ন্যাশনাল স্কিলস ডেভেলপমেন্ট কাউন্সিল, সেটার অ্যাক্ট এবং অপারেশনালাইজেশন। তো এগুলো সবগুলোর উদ্দেশ্যটাই হলো যে বাংলাদেশে যেখানে জবস এর বা কর্মসংস্থানের গুরুত্বটা আমাদের হায়ার মিডল ইনকাম কান্ট্রি, আমাদের ডেভেলপড কান্ট্রি যে 2041 ভিশন, সেখানে অ্যাবসলিউটলি ক্রিটিক্যাল। এবং সেই 2.2 মিলিয়ন ইউথস আমাদের মার্কেটে আসবে আগামী বছরগুলোতে, প্রতি বছর। তাদের জন্য যদি আমরা মানসম্মত, হাইলি প্রোডাক্টিভ এবং হাই আর্নিং আপনার কর্মসংস্থান সৃষ্টি না করতে পারি, তাহলে কিন্তু আমাদের সেই লক্ষ্যে পৌঁছানোটা দেরি হয়ে যাবে। জি, অনেক ধন্যবাদ মাসরুর রিয়াজ, আপনি অনেক চমৎকার পর্যবেক্ষণ এবং বিশ্লেষণ করলেন। আমাদের এই যে আসলে ডিসেন্ট ওয়ার্ক, সেটি প্রাতিষ্ঠানিক অপ্রাতিষ্ঠানিক খাতে যেখানেই বলি না কেন, আমাদের আসলে কর্মসংস্থান একটি আগামী দিনের জন্য চ্যালেঞ্জ। কেননা আপনি যেটি বলছিলেন যে আমরা যে উন্নয়নশীল দেশে পদার্পণ করছি, সেই জায়গায় আসলে কর্মসংস্থানের সাথে প্রবৃদ্ধির জায়গাটিতেও আপনার কাছে আবারও আমি শুনতে চাইব। আমি জনাব শামস মাহমুদ রয়েছেন আমাদের সঙ্গে, ঢাকা চেম্বারের সদ্যবিদায়ী সভাপতি, ব্যবসায়ী নেতা। শামস মাহমুদ, আপনার কাছ থেকেও জানতে চাইব যে আসলে করোনা পরবর্তী সময়ে বলছিলাম আমরা যে একটু ঘুরে দাঁড়ানোর যখন চেষ্টা করছিল ইকোনমি, ঠিক সেই সময় আমরা দেখছি এখন কিন্তু নতুন করে সংক্রমণ আসলে একটু বাড়ছে, এবং সেখানে আমরা নানাবিধ শঙ্কা দেখছি ব্যবসায়ী মহলে। আপনারা কী ধরনের উদ্বেগ লক্ষ্য করছেন, বিশেষ করে সেটি আমদানি রপ্তানি বাণিজ্যের উপর কেমন প্রভাব লক্ষ্য করছেন? আপনারা ব্যবসায়ী হিসেবে তো প্রত্যক্ষভাবে এটিকে অবলোকন করছেন। জনাব শামস মাহমুদ। জি, ধন্যবাদ। দেখেন, জিনিসটা হলো যে আমরা যদি যে লেটেস্ট যে ফিগার আছে, 2800 মনে হয় ইনফেক্টেড হয়েছিল গতকাল। হ্যাঁ, আমাদের যখন করোনা হাইটে ছিল মে মাসে, তখন মনে হয় 3100 মনে হয় তখন ইনফেক্টেড হয়েছিল। তা আমি যদি ওদিকে যাই, তাহলে কিন্তু এখন কিন্তু ভয়াবহ একটা পরিস্থিতি ডেভেলপ হচ্ছে।
কিন্তু এখনো মানে যেটা হয়েছে যে আমাদের মধ্যে একটা ইয়ে চলে এসেছে, মানে 1 বছর ধরে করোনা নিয়ে আমরা চলছি, যে এটা একটা নর্মাল জিনিস হয়ে গেছে। তারপর ভ্যাকসিন নিয়ে যেমন মাস্ক ছাড়া, মানে এখানে আমরা যেটা সবসময় বলে থাকি যে ইনফর্মাল সেক্টরে যেমন ফ্যাক্টরিতে যে ওয়ার্কাররা আছে ওনারাও কিন্তু এই 1 বছর কিন্তু অনেক স্বাস্থ্যবিধি মেনে কিন্তু চলাচল করছিল, কর্মসংস্থানে যোগ দিচ্ছিল। কিন্তু এখন কিন্তু আমরা যখন লক্ষ্য করি অনেকে মাস্ক পরছে না, অসচেতনতা লক্ষ্য করা যাচ্ছে। মানে এটা এই জিনিসটা কিন্তু যদি আমরা এখন থেকে যদি ঠিক মতন যদি পদক্ষেপ না নিই, সামনে কিন্তু এটা একটা বড় একটা ধাক্কা দিবে। কারণ অলরেডি আপনি দেখেন যে একটা যে ধাক্কা খেয়েছিলাম, হ্যাঁ আমরা রিকভার করেছি, কিন্তু তারপরেও কিন্তু অনেক এখানে প্রবলেম আছে। যেমন এখন কিন্তু আমরা যেখানে এক্সপোর্ট করে থাকি, এক্সপোর্ট মার্কেট গুলোতে বাইরেরা, যেখানে ইউরোপও কিন্তু এখন থার্ড ওয়েভ শুরু হয়ে গেছে, ওখানেও যেমন লকডাউনে যাচ্ছে অনেকগুলো দেশ। তো আমাদের যে অর্ডার গুলো ছিল এগুলো কিন্তু এখনো আবার এই ইদানিং ধরেন 2 সপ্তাহ ধরে কিন্তু দেখছি যে হোল্ড করছে বাইরেরা, বলছে যে যে অর্ডার ছিল তুমি আগামী মাসের শিপমেন্ট না করে 2 মাস পর শিপমেন্ট করবে। তারপর পেমেন্ট টার্মসও এখনো কিন্তু ডেফার্ড পেমেন্ট, যে তুমি মাল আমাকে দাও, আমি তোমাকে 120 দিন পর টাকা দিব। তো এই জিনিসগুলো চলে আসছে আবার। তো এইখানে যে জিনিসটা হলো যে আমরা যদি এটা ঠিক করে যদি এখন একটা সব স্টেক হোল্ডারকে নিয়ে যদি না বসে এটা সামনের যে ধাক্কাটা খাবো, এটা এখান থেকে তো উঠে আসা সহজ হবে না। আর এখানে যে প্রসঙ্গ নিয়ে আমরা আজকে ডিসকাস করছি যে কর্মসংস্থানের চ্যালেঞ্জ, জি এইখানে কিন্তু এটার সাথে কিন্তু প্যাকআপ এটা। কারণ দেখেন যখন করোনা শুরু হলো, যে প্রণোদনা প্যাকেজ ছিল, স্টিমুলাস প্যাকেজ ছিল, ইনফর্মাল সেক্টরকে কিন্তু ওরকম করে সহায়তা করা হয়নি। ওয়ার্ল্ড ব্যাংক গ্রুপকে স্পেশালি আমি ধন্যবাদ দিতে চাই, কারণ ওনারা যে জায়গাটা ধরেছে এই ইনফর্মাল সেক্টরে ছোট ছোট যে ব্যবসায়ীরা আছে যারা ফর্মাল ইয়ে থেকে স্টিমুলাস প্রোগ্রামের আন্ডারে ধরেন ব্যাংকের সাথে যাদের ফাইন্যান্সিয়াল রিলেশনশিপ ছিল না, ওনারা কিন্তু এই প্রোগ্রামের আয়ত্তায় কিন্তু অর্থায়ন এখন পাবে, সুযোগটা রয়েছে। এবং গত বছর এই করোনা শুরু হওয়ার পরে যে জিনিসটা ছিল যে জব ক্রিয়েশন কিভাবে হবে, এটা একটা বড় একটা চ্যালেঞ্জ ছিল। এই জিনিসটা কিন্তু এই প্রোগ্রামের আয়ত্তায় অনেকখানি ট্যাকল হবে। কিন্তু এই আমাদের সেকেন্ড ওয়েভ ধরেন মানে এখন যে পরিস্থিতি বাংলাদেশে করোনার, এটা যদি আমরা কন্ট্রোলে না আনতে পারি, তাহলে কিন্তু যে অ্যামাউন্টটা দেওয়া হয়েছে এটা কিন্তু দিয়ে এটা মানে এখানে ইউজ করা যাবে না। এখানে আরো অনেক অ্যামাউন্ট লাগবে নতুন জব ক্রিয়েশনের জন্য। কারণ আপনি প্ল্যান করবেন কিভাবে? আমি যদি এখন এটার আন্ডারে প্ল্যান করি যে 6 মাস, ঠিক আছে 1 বছর 2 বছর আমি এভাবে করব জব ক্রিয়েশন, এখানে যেটা বলা হচ্ছে 2 লাখ থেকে 5 লাখ লোকের নতুন কর্মসংস্থান তৈরি হবে এই প্রোগ্রামের আয়ত্তায়। তো কিন্তু এখন যদি আমি সেকেন্ড ওয়েভে যদি ধাক্কা খাই, আমি দ্বিতীয়বার মধ্যে যখন ধাক্কা খাবো, তখন কিন্তু আমি কিন্তু 5 লাখ লোকের কথা চিন্তা করবো না, আমি তখন চিন্তা করবো 10 থেকে 15 লাখ লোকের কিভাবে কর্মসংস্থান নতুন করে তৈরি করা যাবে। তো ওটার জন্যই আমি আশা করবো যে সরকার যাতে খুব শীঘ্রই যত স্টেক হোল্ডার আছে, যেমন আমাদের একটা প্ল্যাটফর্ম ছিল রিসার্চ ইন বাংলাদেশ, আমরা ওখান থেকে অনেকগুলা প্রস্তাব দিয়েছিলাম সরকারকে কিভাবে করোনা সিচুয়েশনটাকে কন্ট্রোলে এনে কিভাবে সামনের দিকে এগোনো যায়। এখন কিন্তু আবার সময় এসেছে, আমার মনে হয় যে আমাদের এটা ঠিক করে বিশ্লেষণ করতে লাগবে, একটু পর্যবেক্ষণ করতে লাগবে যে এই সিচুয়েশন যদি জনাব শামস মাহমুদ, আমরা আপনার কাছে আবারও ফিরছি। তার আগে স্বাস্থ্যমন্ত্রী আসলে সার্বিক এই যে স্বাস্থ্য পরিস্থিতি নিয়ে এই মুহূর্তে ব্রিফিং করছেন, আমরা সরাসরি একটু সেখানে যেতে চাই। এটা আমরা বুঝতে পারি, কারণ হার্টের রোগীরা অনেক সময় সেবা নিতে আসে না করোনার ভয়ে, এবং যাতে করোনা আক্রান্ত না হয় তারা, এটা বিশ্বজোড়াই সমস্যা। নন করোনা রোগী যারা আছেন, শুধু হার্টের অসুখ নয়, সকল অসুখের রোগীরাই এই সঠিক স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত হচ্ছে। সেই জন্য আমাদেরকে করোনা কন্ট্রোল করে চিকিৎসা দিতে হবে এবং করোনা থেকে মুক্ত রেখে রোগীদেরকে চিকিৎসা দিতে হবে। যদি আমরা প্রপার চিকিৎসাটা প্রপার সময় না দেই, তাহলে পরে সেই রোগীটি মারা যাবে। অন্যান্য রোগী সময় দেয় চিকিৎসা করার, কিন্তু হার্ট অ্যাটাক হলে পরে সেই রোগীর সেবা দেওয়ার সুযোগ খুব বেশি সময় পাওয়া যায় না। রোগীর হয়তোবা সঙ্গে সঙ্গে মৃত্যুবরণ করে, সেবা পাওয়ার আগেই মৃত্যুবরণ করে, অথবা কোনো অঙ্গ হানি হয়ে যায়। সেই দিকে আমাদেরকে সকলকেই খেয়াল রাখতে হবে যাতে আমরা চিকিৎসাটা অন্তত মানুষকে দিতে পারি।
আজকে বেডের সংখ্যা বাড়ার মাধ্যমে আমি মনে করি হার্টের চিকিৎসার একটা বিরাট গুণগত পরিবর্তন আসলো। দেশের মানুষ আমি মনে করি আরো ভালো সেবা পাবে। আপনারা জানেন মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা 8টি ডিভিশনে 8টি হাসপাতাল স্থাপন করছি। সেই হাসপাতালে সেখানে হার্টের হাসপাতালও হচ্ছে, কার্ডিয়াক সেন্টার হচ্ছে 8টি ডিভিশনে 8টি। এটি যদি হয়ে যায়, যেটার আমরা আশা করছিলাম এপ্রিল মাসে মাননীয় প্রধানমন্ত্রী উদ্বোধন করে দিলে কাজকর্মটা শুরু হবে, এই ফিজিক্যাল কাজকর্মটা। ওই 8টি হাসপাতাল হয়ে গেলে ওখানে আমাদের আরো ধরেন প্রায় 1000 বেড বৃদ্ধি পেয়ে যাবে, 1000-এরও বেশি। এক একটা হাসপাতালে 100 থেকে 150 বেড হবে। 8টি ডিভিশনে প্রায় 1200 বেড বৃদ্ধি পাবে। মানে আরো আপনাদের এখানে যা হলো ওরকম সারা দেশে আরো 1200-1400 বেড বৃদ্ধি পাবে এই হার্টের অসুখের জন্য। এর মাধ্যমে আপনাদের এই হাসপাতাল ইনস্টিটিউটের উপরে চাপ কমে যাবে, যেটা এখন অনেক বেশি। ইনশাআল্লাহ ওই 8টি ডিভিশনে 8টি হাসপাতাল হয়ে গেলে আপনাদের চাপ কমে যাবে। এবং আপনারা দর্শক, আমাদের করোনা পরিস্থিতি নিয়ে স্বাস্থ্যমন্ত্রী ব্রিফ করছিলেন, সরাসরি সেখানে যুক্ত ছিলাম। এই পর্যায়ে ইভ্যালিবিট সংলাপে একটা ছোট বিরতি নিতে হচ্ছে। বিরতি থেকে ফিরে এসে আরও কথা বলবো। দর্শক, আশা করি আমাদের আলোচনার সাথে থাকবেন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি ইভ্যালিবিট সংলাপে। আমরা আজকে কথা বলছি কর্মসংস্থানের চ্যালেঞ্জ এই শিরোনামে। আমাদের সঙ্গে দুজন অতিথি যুক্ত রয়েছেন, জনাব মাসরুর রিয়াজ, নির্বাহী চেয়ারম্যান পলিসি এক্সচেঞ্জ, এবং ঢাকা চেম্বারের সাবেক সভাপতি শামস মাহমুদ আমাদের সঙ্গে রয়েছেন। আবারও স্বাগত জানাচ্ছি আপনাদেরকে। জনাব মাসরুর রিয়াজ, বিরতির আগে আপনি বিশেষ করে বিশ্বব্যাংকের যে প্রকল্পটি নিয়ে কথা বলছিলেন, আমাদের শ্রমবাজারে চাকরির অনিশ্চয়তা কাটাতে এটির একটি ভূমিকা নিশ্চয়ই থাকবে এই করোনাকালীন সময়ে। আমি যে প্রশ্নটি আপনাকে করতে চাই মোটা দাগে, যে আমাদের কর্মসংস্থান বিশেষ করে অপ্রাতিষ্ঠানিক খাতের কথা বলছিলেন, অপ্রাতিষ্ঠানিক খাত নিয়ে যদি বলেন, যে যেহেতু আমাদের 86% মানুষই এই খাতের সাথে জড়িত, সেখানে কিন্তু বিপুল সংখ্যক মানুষ করোনাকালে আমরা জানি যে কাজ হারিয়েছেন। তাদেরকে কাজ ফেরত দেওয়ার যেমন একটা চ্যালেঞ্জ রয়েছে, তেমনি নতুন নতুন করে কর্মসংস্থান তৈরি করবার যে চ্যালেঞ্জ, এক্ষেত্রে আমাদের কি ধরনের উদ্যোগ বা উদ্যমগুলো প্রয়োজন বলে মনে করেন আগামী দিনে? এইটার সবার আগে আমাদের এই করোনায় আপনি যথার্থই বলেছেন যে আমাদের ব্যাপক কর্মসংস্থানের ক্ষতি হয়েছে। আপনার এডিবি বলছে প্রায় 1.8 মিলিয়ন এমপ্লয়মেন্ট লস হয়েছে, 1.1 মিলিয়ন। বিআইডিএস, ব্র্যাকের যে বিআইজিডি, এরা সবাই গবেষণা করেছে, দেখা গেছে যে মানে প্রায় আমাদের 12 থেকে 16% আমাদের যে টোটাল এমপ্লয়মেন্ট, এক একজনের গবেষণা এক এক রকম, বাট ধরা যায় যে অ্যাভারেজে 12 থেকে 16% আমাদের এমপ্লয়মেন্ট স্ল্যাশ লাইভলিহুডস আমরা হারিয়েছি এই করোনার লকডাউন এবং তার যে ডিসরাপশন এবং অর্থনৈতিক স্লোডাউন, সেটার জন্য। আমরা রিওপেনিং যেটা হয়েছে আমাদের, তার সাথে স্টিমুলাস সাপোর্ট ছিল, তার ফলে হয়তো আমাদের ক্ষতিটা যতটা হওয়ার কথা ছিল তার চেয়ে কম হয়েছে, এবং রিওপেনিং এর ফলে যে অর্থনৈতিক প্রাণচাঞ্চল্য টু সাম এক্সটেন্ট, ফুল এক্সটেন্টে না হলেও বেশ তাড়াতাড়ি ফেরত এসছে। কিন্তু যেই জায়গাটিতে কিন্তু আমাদের এখনো আমরা খুব বেশি ডাইনামিজম ফেরত আনতে পারিনি, একটা হলো আমাদের যে ওভারঅল ডোমেস্টিক কনজাম্পশন বা চাহিদা, আভ্যন্তরীণ চাহিদা, এবং এমপ্লয়মেন্ট। এবং এটা কিন্তু একটার সাথে আরেকটা যুক্ত, কারণ আমার যদি এমপ্লয়মেন্ট লস থাকে, আমার এমপ্লয়মেন্ট যদি আগের জায়গায় আমি ফেরত আনতে না পারি, তাহলে মানুষের যে আয় এবং সেই মানুষের যে স্পেন্ডিং, কনজাম্পশন স্পেন্ডিং, দুটোই কিন্তু আগের তুলনায় একটু কম আছে। আমরা রিসেন্ট একটা স্টাডিতে দেখেছি আরএমজি সেক্টরে প্রায় 8% আরএমজির, আমরা শামস আছেন এখানে, উনি হয়তো আরো ভালো বলতে পারবেন, হি ইজ অ্যান আরএমজি, বিগ আরএমজি এন্টারপ্রেনার এন্ড এক্সপোর্টার। প্রায় 8% শ্রমিক কিন্তু আনএমপ্লয়েড রয়ে গেছে ডিসেম্বরে এসে, রিওপেনিং এর পরে। আর ওভারসিজ এমপ্লয়মেন্ট, যেটা আমাদের মাইগ্রেন্ট এমপ্লয়িজ যারা যায় মিডল ইস্ট এবং অন্যান্য দেশে, যেটা আমাদের দেশের জন্য একটা বড়, আমাদের ডোমেস্টিক কনজাম্পশনের একটা বড় চালিকা শক্তি, যে রেমিটেন্সটা আসে, প্লাস এমপ্লয়মেন্টের জন্য একটা ভালো ড্রাইভার। সেখানে ডিসেম্বর মাসে এসে দেখা গেছে তার আগের কয়েক মাসে অ্যাভারেজে 40,000-এর মতো অন এন অ্যাভারেজ গেছে মাসে, যেটা করোনা পূর্ববর্তী কিন্তু 3.5 লক্ষের উপরে ছিল অলমোস্ট। হ্যাঁ,
তো এই একটা 6 মাসের অ্যাভারেজ। তো আমাদের কিন্তু এই এমপ্লয়মেন্ট ডাইনামিজমটা আসেনি। একটা হলো, এটার দুটো কারণ আমি দেখছি। একটা হলো আমাদের যে মাইক্রো স্মল এন্টারপ্রেনার্স যারা আছে বা এন্টারপ্রাইজ যারা আছে, যারা এই সিংহভাগ এমপ্লয়মেন্ট ফর্মাল এবং ইনফর্মাল এমপ্লয়মেন্টের যেখানে হয়, সেই জায়গাটা কিন্তু স্ট্রাগল করছে এখনো। যেহেতু ডোমেস্টিক কনজাম্পশন বা আভ্যন্তরীণ চাহিদা এখনো আগের জায়গায় আসেনি, এটা একটা ভিশাস সাইকেল, একটা আরেকটাকে এফেক্ট করে। সুতরাং এই স্মল বিজনেস বা মাইক্রো এন্টারপ্রেনাররা তারা অলরেডি যে ধাক্কাটা খেয়েছে এপ্রিল মে জুন, সেটা থেকে কাটিয়ে উঠে তারা যে বিজনেস আবার পিক করবে, সেখানে তারা এনাফ ডাইনামিজম পাচ্ছে না। দ্বিতীয়ত হচ্ছে আমাদের যে স্টিমুলাস টেস্ট, সেটা কিন্তু খুবই টাইমলি, খুবই বোল্ড এবং বেশ ইনক্লুসিভই ছিল আমি বলবো এটার ডিজাইনে। কিন্তু এটার ইমপ্লিমেন্টেশনে গিয়ে তো আমরা দেখছি যে লার্জ জটিলতা, বিশেষ করে স্মল মাইক্রো এবং স্মল বিজনেস, তারা তো 55-60% মতো ডিসবার্সমেন্ট হয়েছে, তারা টাইমলি এটা পায়নি এবং এনাফ পায়নি। এবং এটার একটা কারণ ছিল তাদেরকে, এরা তো বেশিরভাগই বিশেষ করে মাইক্রো এবং কটেজ, তারা তো পুরোটাই ইনফর্মাল, তাদেরকে টার্গেট করবেন কিভাবে? তো ব্যাংক ব্যবস্থার মাধ্যমে এটা তাদেরকে টার্গেট করা খুব ডিফিকাল্ট। সেখানে পিকেএসএফ বা অন্যান্য যারা মাইক্রো এন্টারপ্রাইজ সাপোর্ট ফাইন্যান্সিং করে তাদেরকে ইনভলভ করতে হবে। সেকেন্ড, আপনার স্মল বিজনেস গুলোকে যাতে ব্যাংকগুলো এই স্টিমুলাস এবং স্টিমুলাসের বাইরের যে ফাইন্যান্সিং সেগুলো দিতে আগ্রহী হয়, সেখানে তাদের ক্রেডিট রিস্ক কমিয়ে নিয়ে আসতে হবে। এবং এই যে 9% যে একটা সিলিং আছে, 9% উপরে ইন্টারেস্ট চার্জ করা যাবে না, এটা কিন্তু স্মল বিজনেস ফাইন্যান্সিং এর ক্ষেত্রে একটা অন্তরায় দাঁড়িয়েছে। কারণ স্মল বিজনেস ফাইন্যান্সিং ইজ এক্সপেন্সিভ ফর ব্যাংকস, এটা 9% উপরেই হয়ে যায় তাদের এই কস্টটা। তো সেখানে 9% দিয়ে তারা আসলে আগ্রহী হচ্ছে না। সুতরাং এই জায়গাটাও আমাদেরকে একটু ভেবে দেখতে। জি, মাসুদ রিয়াজ, আপনার কাছে আবার আসবো। অনেক ধন্যবাদ আপনার পর্যবেক্ষণের জন্য। আমরা শামস মাহমুদের কাছে একটু জানতে চাইবো যে আমাদের এই যে কথাগুলো মাসুদ রিয়াজ বলছিলেন, আপনার কাছে যে সম্পূরক প্রশ্ন করব সেটি হচ্ছে যে আমরা আমাদের যে ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের কথা বলি, যেটি আমরা 5 থেকে 6 কোটি আমাদের যুব সমাজ রয়েছে, এই যুব সমাজকে আমরা আসলে যতটা কাজে লাগানোর বা যতখানি জব ক্রিয়েশন করার সম্ভাবনা, সেই জায়গা তো আসলে করতে পারিনি। সেক্ষেত্রে করোনা এসে তো নতুন ধাক্কা দিয়েছে। সেক্ষেত্রে আমরা আসলে এই ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের সুফলটা নেবার ক্ষেত্রে এটিকে ঢাকা কেন্দ্রিক, এর বাইরে জেলা পর্যায়ে বা বিভাগীয় শহরগুলোতে সবসময় আপনারা ডিসেন্ট্রালাইজ করার কথা যেটি বলেন, সেখানে আর একটু কিভাবে নিবিড়ভাবে কাজ করার সুযোগ রয়েছে বলে মনে করেন শামস মাহমুদ? জি, ধন্যবাদ। দেখেন, জিনিসটা হলো যে এখানে দুটো জিনিস। একটা হলো যে করোনার জন্য যে জব লসটা হয়েছে, আর আরেকটা জিনিস হলো যে গত বছর যাদের আমাদের এমপ্লয়মেন্টে আসার কথা ছিল, ওনারা কিন্তু কর্মসংস্থান যেহেতু ছিল না, ওনারা কিন্তু এখন আনএমপ্লয়েড। তো এখানে কিন্তু অ্যাকচুয়ালি মানে আমরা যাদেরকে নিয়ে কথা বলছি, এখানে কিন্তু প্রবলেমটা কিন্তু আরো মানে বড়। তো এখানে তারপর ধরেন আমরা বাংলাদেশ এলডিসি গ্রাজুয়েশন থেকে আমরা মিডল ইনকাম কান্ট্রি হচ্ছি, হ্যাঁ। তো তখন যখন হব, লং টার্ম আমি যদি একটু চিন্তা করি, তখন যেটা হবে যে এখানে কিন্তু কিছু প্রেশার আসবে, ডোমেস্টিক প্রেশার আসবে। কারণ সবাই যেমন এই ওয়ার্ল্ড ব্যাংকের এই ফান্ড যেটা এখন অ্যালোকেট করছে, এখানে কিন্তু অনেকগুলো এই যে প্রবলেম গুলো আসবে, এগুলাকে অ্যাড্রেস করার জন্য কিন্তু এই ফান্ডটা আমাদের একটা উপযুক্ত একটা ফান্ড। এই টাইপের ফান্ড আমাদের আরো লাগবে ভবিষ্যতে। কারণ এখানে কিছু বলা হচ্ছে যে 1 নম্বর হলো নতুন জব ক্রিয়েশন ইনফর্মাল সেক্টরে, 2 নম্বর হলো যে ছোট যে ব্যবসায়ী আছে ওনাদেরকে কিভাবে সহায়তা করা যায়, 3 নম্বর হলো যে স্ট্রিমলাইন করা, একটা নতুন একটা স্টার্টআপ, একটা ছোট ছোট ব্যবসা শুরু করি আমি, আমার যে ধরুন ট্রেড লাইসেন্স আছে, তারপর রেজিস্ট্রেশন আছে, এগুলো যাতে স্ট্রিমলাইন করে অনলাইন মানে সহজতর যাতে করা যায়, এই প্রোগ্রামটা একটা কিন্তু জিনিসগুলো করা হবে। তো যেটা আপনি বলছিলেন যে মানে ডিসেন্ট্রালাইজ করে কিভাবে জব মার্কেটে আপনি নতুন এমপ্লয়মেন্ট জেনারেশন করবেন যারা মার্কেটে আছে, এখন এইখানে যেমন সরকার কিছু পরিকল্পনা নিয়েছে, যেমন ইকোনমিক জোন। এখন ইকোনমিক জোন একটা বাস্তবায়ন হলে নিশ্চয়ই আমরা একটা সুফল পাবো, এই ধরনের সুফল। জি জি, তো ওখানে একটা এমপ্লয়মেন্ট ক্রিয়েশন হবে ডেফিনেটলি। আরেকটা হলো যে আমাদের এখানে উদ্যোক্তা তৈরি করা, নতুন উদ্যোক্তা তৈরি করা। কিন্তু নতুন উদ্যোক্তা তৈরি করার ফলেও কিন্তু এত সহজ না। কারণ গত বছর যখন করোনা শুরু হলো, তখন আমরা কিন্তু বলছিলাম যে স্মল ফার্মিং, ছোট করে চাষবাস ইয়ে করে আমরা মার্কেটে সাপ্লাই করব, এরকম করে উদ্যোক্তা তৈরি করতে লাগবে। আমি ব্যক্তিগতভাবে কয়েকজনকে চিনি যারা এই জিনিসটাই করেছে, কিন্তু আনফরচুনেটলি আমি 1 মাস আগে একজনের সাথে কথা বলছিলাম, ও বলছিল যে ওরা ও রাজশাহীর দিকে ওনারা একটা ছোট করে ফার্ম করেছে, ওখানে টমেটো ওনার থেকে কিনছে 5 টাকায়,
ঢাকায় আমরা জানি কি দামে বেচা হচ্ছে, বাঁধাকপির দাম 3 টাকা। তো এখন যে মেইন যে সমস্যা ছিল ওটা কিন্তু এখনো রয়ে গেছে, যে চাষিরা যাদেরকে আমরা উৎসাহ দিলাম যে আপনারা নিজেরা উদ্যোক্তা হন, আপনারা নিজেরা মানে ব্যবসায়ী হন, হ্যাঁ আপনারা অ্যাগ্রোতে যান, কিন্তু ওনারা কিন্তু সাপ্লাই চেইনে একটা বড় ধরনের আগে যে ঢাকাগুলো ছিল ওগুলো কিন্তু রয়ে গেছে। তো আমরা এখন তো ওটার জন্য হলো যে এখানে সমন্বয় লাগবে। আমরা অপারেশনের জন্য অনেক পদ্ধতি দিতে পারি, কিন্তু আমার সাপ্লাই চেইন কিন্তু এখনো ঠিক হয়নি। তো আমি যেটাই করি আমার কিন্তু একটা মানে লং টার্ম একটা প্ল্যান থাকতে লাগবে। কারণ আমি বললাম যে ঠিক আছে এখানে জব ক্রিয়েশন করলাম, কিন্তু ওখানে ইনফ্রাস্ট্রাকচার সাপোর্ট দিতে পারছি না, সেটি নিশ্চিত করা নিশ্চয়ই জরুরি। শামস মাহমুদ, আমরা আরেকটা বিরতি থেকে ফিরে এসে এই বিষয় নিয়ে আরেকটু বিস্তারিত কথা বলবো। আমাদের একটা বিরতি নেবার সময় হয়েছে আসলে। দর্শক, এই ভ্যালিবিদ সংলাপে আমরা ছোট্ট আরেকটা বিরতি নিচ্ছি, ফিরছি একটু পর। আশা করি আমাদের আলোচনায় সাথে থাকবেন। দর্শক, বিরতির পর আরও একবার স্বাগত। এই ভ্যালিবিদ সংলাপে কথা বলছি কর্মসংস্থানের চ্যালেঞ্জ শিরোনামে। সরাসরি প্রশ্ন যেতে চাই জনাব মাসরুর রিয়াজ, আপনাকে যদি বলি যে বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর মার্সি টেম্বন কিন্তু এই সম্প্রতি বলেছিলেন একটি বিষয়, যে বাংলাদেশের গত কয়েক দশকে প্রবৃদ্ধি বেশ ভালো হয়েছে, কিন্তু সেখানে কর্মসংস্থানের গতি কম। এই জায়গাটিকে অর্থনীতিবিদরাও সবসময় বলে থাকেন যে আমাদের প্রবৃদ্ধি ভালো কিন্তু কর্মসংস্থানের গতি কম। 86% মানুষ একদিকে অপ্রাতিষ্ঠানিক খাতে কাজ করে, অন্যদিকে প্রায় 39% বা 40% এর মধ্যে কিন্তু কোনো রকম তাদের প্রাতিষ্ঠানিক শিক্ষাই নেই। এই যে শ্রমবাজার উপযোগী করে গড়ে তোলা, এটার জন্য যদি ছোট করে বলেন যে শ্রমবাজার উপযোগী কিভাবে করা যেতে পারে এই মানুষগুলোকে। আপনি বলেছেন বাবু ভাই যে আমাদের প্রবৃদ্ধি ভালো কিন্তু কর্মসংস্থান তার সাথে সমন্বয় রেখে বা সামঞ্জস্য রেখে বাড়েনি। এটার একটা নাম্বার আমি আপনাকে বলি। আমাদের যে নিউ এমপ্লয়মেন্ট ক্রিয়েশন, এটার গ্রোথ রেট ছিল 3.1% 2011 বা 12 পর্যন্ত। 12 থেকে 16 যে অ্যাভারেজ গ্রোথ, এটা 1.8% নেমে আসছে, প্রায় অর্ধেকে নেমে আসছে গ্রোথ রেট। আর আরএমজি 16-17 পরে একটু এক্সপোর্ট গ্রোথ আমাদের সিঙ্গেল ডিজিট ছিল, কিন্তু তার আগে যে ডাবল ডিজিট এক্সপোর্ট গ্রোথ, তখন কিন্তু আমাদের আরএমজি আমাদের সবচেয়ে শক্তিশালী সেক্টর, সেখানে আপনার এমপ্লয়মেন্ট গ্রোথ ছিল 6%-এর মতো। সো এটাই একটা ইটস গুড এনাফ টু ক্লিয়ার এনাফ টু গেট এ সেন্স যে আমাদের এমপ্লয়মেন্ট ওইভাবে বাড়ছে না। কিন্তু এমপ্লয়মেন্ট না বাড়ালে আমাদের মতো আমাদের অর্থনীতির যে স্ট্রাকচার, আমাদের ডেভেলপমেন্ট যে নিড, আমরা জনবহুল দেশ, আমরা ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের কারণে আমাদের ইউথ পার্টিসিপেশন ইন দ্য লেবার ফোর্স বেশি। সুতরাং আমাদের যে গ্রোথ বা প্রবৃদ্ধি, এটা কর্মসংস্থানমুখী বা জব লেড গ্রোথ হতে হবে। সেটা যদি না হয় আমাদের যে ডেভেলপমেন্ট অ্যাসপিরেশন সেটা অর্জন করা ডিফিকাল্ট হবে। এবং সেই জন্য আমাদেরকে নজর দিতে হবে যে অর্থনীতির সেই খাতগুলো, বেসরকারি খাতের উন্নয়নের সেই খাতগুলো যেগুলো জব ইন্টেন্সিভ সেক্টর। জি, অনেক ধন্যবাদ। আমাদের আসলে সময় স্বল্পতার কারণে আরও হয়তো অনেক কথাই শুনতে পারতাম আপনার কাছে এই বিষয়ে। শামস মাহমুদ, আপনার কাছেও এই একই প্রশ্ন আসলে, যে কথাগুলো বলছিলাম যে কর্মসংস্থানমুখী যে আমাদের শ্রমবাজার উপযোগী যে করে গড়ে তোলা শ্রমশক্তিকে, সেটির জন্য আসলে কারিগরি শিক্ষা বা ডিজিটাল প্রযুক্তির সাথে সমন্বয় আমরা আসলে কতটা করতে পারছি আমাদের জনগোষ্ঠীকে? দেখেন, এখানে জিনিস হলো যে কথাটা আপনি বলেছেন ভোকেশনাল ট্রেনিং, এটা কিন্তু এখন খুব ইম্পর্টেন্ট একটা জিনিস হয়ে গেছে। কারণ আমাদের যে ইকোনমিক জোন গুলো হচ্ছে, স্পেশাল ইকোনমিক জোন, তারপরে ওখানে কিন্তু আমাদের ইঞ্জিনিয়ার ডক্টর দরকার হবে, তারপরে ওখানে ম্যানেজমেন্ট লেভেলের লোকজন দরকার হবে, সেমি স্কিল লোক লাগবে। তো ভোকেশনাল ট্রেনিং কিন্তু একটা এখন খুব একটা মানে কি বলবো একটা ইম্পর্টেন্ট জিনিস হয়ে গেছে। এট দ্য সেম টাইম অনেকগুলা বাইরের কোম্পানির এখন বাংলাদেশে আসছে, যেমন জাপান থেকে কিছু হেলথ কেয়ার সেক্টরে অনেক বড় ইনভেস্টমেন্ট আসছে। তো এখানে যেমন ডাক্তারের উপযোগী লাগবে, নার্সদের দরকার হবে। তো এগুলা যে ইনভেস্টমেন্ট যেগুলো ধরেন প্লেস করা হয়েছে, আমরা জানি যে কোন কোন সেক্টরে, ওইটার উপর বেস করে কিন্তু আমাদের একটা দীর্ঘমেয়াদী, স্বল্পমেয়াদী এবং শর্ট টার্ম একটা করা উচিত, পলিসি করা উচিত, যেখানে ভোকেশনাল ট্রেনিং শুড বি দ্য সেন্টার অফ এভরিথিং। কারণ এইটা দিয়ে কিন্তু আমরা লিঙ্কেজ করবো। এট দ্য সেম টাইম ছোট যে উদ্যোক্তা আছে, কেউ যদি উদ্যোক্তা হতে চায়, ওইখানে যেমন এসএমই ফাউন্ডেশন আছে, কর্মসংস্থান ব্যাংক আছে, ওরা কিন্তু হাত বাড়িয়ে দিচ্ছে ওনাদের সাথে সমন্বয় করে, যাতে সরকার একটা পলিসি করে। মোট কথা সকল স্টেক হোল্ডারকে নিয়ে সমন্বিতভাবে যাতে কাজটা হয়। কারণ আমরা দেখি যে একজন একরকম ভাবে কাজ করে, একজন তারপর আলটিমেটলি কিছু হয় না, সমন্বয় থাকে। জি,
অনেক ধন্যবাদ শামস মাহমুদ। আমাদের আসলে সময় স্বল্পতার কারণে আজকের এই আলোচনা এখানে শেষ করতে হবে। শামস মাহমুদ এবং মাসরুর রিয়াজ দুজনকে ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমরা আশা করব যে আগামী দিনের আমাদের এই দক্ষ জনবল, আমাদের যে কর্মসংস্থানের চ্যালেঞ্জ, সেটি কাটিয়ে আমরা যে টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা নিয়ে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ, সেই বাংলাদেশ সমৃদ্ধ বাংলাদেশ গড়ে উঠবে, সেই প্রত্যাশা রেখে আজকের আলোচনা দর্শক এখানে শেষ করছি। আগামী দিনে দেখা হবে নতুন বিষয় নিয়ে, নতুন অতিথির সাথে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন।